পৃষ্ঠা 51। নাটক। মধুসূদন দত্ত, গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, বিজন ভট্টাচার্য। প্রশ্নমান 10। প্রশ্ন: বাংলা নাট্য সাহিত্যে মধুসূদন দত্তের নাটক ও প্রহসনগুলি আলোচনা করে তাঁর কৃতিত্ব নির্ধারণ করো। উত্তর: বাংলা নাট্য সাহিত্যে জন্মের পরমুহূর্ত থেকে নাট্যর গায়ে যৌবন লগ্নের আভরণ চাপাতে এগিয়ে এসেছিলেন মধুসূদন দত্ত 1824 থেকে 1873। তিনি সর্বপ্রথম নাট্য রচনায় প্রবেশ করেন, তারপর কাব্যাঙ্গনে লেখনীর ঝর্ণা ঝরান। বেলগাছিয়া থিয়েটারে রামনারায়ণ তর্করত্নর 1822 থেকে 1886 রত্নাবলী নাটকের আমন্ত্রিত দর্শক হিসেবে উপস্থিত হয়ে রত্নাবলীর অভিনয় দেখার পর বাংলা নাটকের রাবণ রাত কাটানোর প্রয়াসী হন। ইউরোপীয় নাট্যধারাকে অনুকরণ করেই তিনি বাংলা নাটক লিখতে চেয়েছিলেন। বন্ধু গৌরদাস বসাকের কাছে তাঁর এইরকম সংকল্প ছিল। কিন্তু সমকালীন রঙ্গমঞ্চের চাহিদা ও দর্শকদের দৃষ্টিভঙ্গির ফলে তাকে রীতির দিক দিয়ে সংস্কৃত নাটকের রীতি অনুসরণ করেই নাটক লিখতে হলো। মধুসূদনের নাটককে 3টি শ্রেণীতে ভাগ করা যায়, সেগুলি নিম্নরূপ: পৌরাণিক নাটক 1 শর্মিষ্ঠা 1859, 2 পদ্মাবতী 1860, 3 মায়াকানন 1874। ঐতিহাসিক নাটক 1 কৃষ্ণকুমারী 1860। প্রহসন 1 একেই কি বলে সভ্যতা 1860, 2 বুড়ো শালিকের ঘাড়ে রোঁ 1860। পৌরাণিক নাটক মধুসূদনের রচিত শর্মিষ্ঠা বাংলা সাহিত্যের সর্বপ্রথম মৌলিক পৌরাণিক নাটক। মহাভারতের আদি পর্বে যযাতি শর্মিষ্ঠার সর্বজন পরিচিত আখ্যান পৃষ্ঠা 52 নিয়ে 5 অঙ্ক ও 13টি গর্ভাঙ্কে বিন্যস্ত হয়েছে এই নাটক। কাহিনীর মধ্যে প্রকৃত নাট্য ঘটনার সমাবেশের প্রচুর অবকাশ থাকলেও নাট্যকার তাদের সঠিকভাবে ব্যবহার করতে পারেননি। এইটাই নাটকের গুরুতর ত্রুটি। স্বতঃস্ফূর্ত সৃজন না থাকার জন্য নাটকের কোনো চরিত্রই সুপরিস্ফুট হয়নি। মধুসূদনের দ্বিতীয় নাটক পদ্মাবতী গ্রিক উপাখ্যান অ্যান অ্যাপল অফ ডিসকর্ড এর কাহিনী থেকে গৃহীত। 5 অঙ্কে বিভক্ত এই নাটকে পদ্মাবতী সরলা, কোমল প্রাণা এবং পতিব্রতা হয়েও নিজের ভাগ্য ও ঘটনার প্রতিরোধ করে নিজের চরিত্র বিকাশ করতে সক্ষম হয়নি। নাটকটি স্ত্রী চরিত্র সর্বস্ব। ইন্দ্রনীল একমাত্র পুরুষ চরিত্র হলেও বিদূষক তার ছায়া মাত্র। কলিদেব ও শচীদেবীর হাতের পুতুল মাত্র। এই নাটকটি ঘটনার দিক থেকে তার যে কোনো নাটক হতেই সমৃদ্ধ, কিন্তু পদে পদে সংস্কৃত আদর্শের কাছে মাথা অবনত করতে গিয়ে এক ঘটনা প্রবাহকে মধুসূদন অনেকটাই সংযত করেছেন। এতেই দৃশ্যগুলি পরস্পর যোগসূত্র ছিঁড়ে ঐক্যসূত্র হারিয়ে ফেলেছে। তবে বাংলা ভাষার প্রথম অমিত্রাক্ষর ছন্দের ব্যবহার এই নাটকে দেখা যায়। উদাহরণস্বরূপ বলা যায়, বিধির এ বিধি কিন্তু কে পাবে লঙ্ঘিতে, ছায়ায় কি ফল করে দরসে তরুর। দ্বিতীয় অঙ্ক, দ্বিতীয় দৃশ্য। পদ্মাবতীর পর মধুসূদন আদ্যপান্ত অমিত্রাক্ষর ছন্দে রচনা করেছিলেন সুভদ্রা নামে নাট্যকাব্য, কিন্তু অনুকূল উৎসাহের অভাবে এই নাটকটিকে অসম্পূর্ণ রেখেই রচনা কার্য পরিত্যাগ করতে হওয়ায় মধুসূদন কতখানি ভগ্নোদ্যম হয়েছিলেন তা সুভদ্রা হরণ নামক একটি 14পদী কবিতাবলী থেকে জানা যায়। শেষ জীবনে অন্যের ফরমায়েশে মধুসূদনকে রচনা করতে হয়েছিল মায়াকানন। সিন্ধু দেশের রাজপুত্র অজয় এবং নায়িকা গান্ধার রাজকন্যা ইন্দুমতির শোচনীয় পরিণাম বর্ণিত হয়েছে এই নাটকে।
এই নাটকেও মধুসূদন সফলতা পেতে পারতেন, কিন্তু সংস্কৃতর আনুগত্য, অলৌকিকতা, দৈব নির্ভরতার ঘটনা সন্নিবেশ সব নাটকীয় সম্ভাবনা ব্যর্থ হয়ে গেছে। ঐতিহাসিক নাটক সম্রাট আলতামাসের কন্যা সুলতানা রিজিয়ার চরিত্রাবলম্বনে মধুসূদন রিজিয়া নামক একটি নাট্য রচনায় হাত দেন, কিন্তু কেশববাবুর বিরুদ্ধ মত পেয়ে তিনি নিরুৎসাহ হয়ে পড়লেন এবং নাটকও পরিত্যক্ত হল। মুসলমান চরিত্র নির্ভর বাংলা ভাষায় রচিত প্রথম পূর্ণাঙ্গ নাটক হিসেবে এর গুরুত্ব আছে। কেশবচন্দ্রের নির্দেশেই তিনি রচনা করলেন কর্নেল টডের অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান গ্রন্থের প্রথম খণ্ড থেকে উদয়পুরের রাজপুত্রী কৃষ্ণকুমারীর শোচনীয় জীবনাবসানের কাহিনী নিয়ে পঞ্চ অঙ্কের ট্র্যাজেডি কৃষ্ণকুমারী। এটি বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক এবং সংস্কৃত নাট্যরীতির আদর্শমুক্ত সর্বপ্রথম নাটক। পৃষ্ঠা 53। মধুসূদন তাই লেখেন, কোট, "If this tragedy be a success, it must ever remain as the foundation stone of our national theatre," unquote. ভীম সিংহ, জগৎ সিংহ, কৃষ্ণকুমারী এই চরিত্রগুলিকে ইতিহাসে পাওয়া যায়। নাটকটির কাহিনীর মধ্যে নিঃশ্বাস ফেলেছে বিষাদ বায়ু, তাই বাংলা ভাষায় সর্বপ্রথম পাশ্চাত্য আদর্শে রচিত ট্র্যাজেডি কৃষ্ণকুমারী। এই নাটকে ভীমসিংহের ভাই বলেন্দ্র সিংহ চরিত্রের সঙ্গে শেক্সপিয়ারের কিং জন নাটকের ফিলিপ চরিত্রের যেমন সাদৃশ্য আছে, তেমনি পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন নাটকের নক্ষত্র রায়ের সঙ্গে কোথায় যেন মিলে যায়। প্রহসন সামাজিক দুর্নীতি, কপটতা, অনাচারকে ব্যঙ্গ বিদ্রুপ করে স্থূল হাস্য পরিহাসের মধ্য দিয়ে গড়ে ওঠে এক ধরনের সংক্ষিপ্ত নাটক প্রহসন। প্রাক মধুসূদন পর্বে রামনারায়ণ তর্করত্ন তাঁর কুলীন কুলসর্বস্ব নাটকে সংস্কৃত প্রহসন প্রকরণ আদর্শ হিসাবে অনুকরণ করেছিলেন, কিন্তু মধুসূদন তাঁর প্রহসনদ্বয়তে কমেডি অফ ম্যানার্সে রস ও রীতিকে গ্রহণ করলেন। ইয়াং বেঙ্গলের মদ্দা শক্তি ও আনুষঙ্গিক অন্যান্য দোষ বর্ণনা করে মধুসূদন রচনা করলেন একেই কি বলে সভ্যতা। প্রহসনটি 2 অঙ্কের। নববাবু, কালীবাবুদের মতো কালেজীয় যুবাদের সাহেবানুকরণ চমৎকার পরিস্ফুট হয়েছে। মাতাল, ভণ্ড, খ্যামটাওয়ালি, বারাঙ্গনা এই নব্য যুবকদের আরাম আয়েশ মস্করার জগতের স্বাভাবিক সহচর, তাই হরকামিনীর ধিক্কারে নাটকের পূর্ণতা পায়। উদ্ধৃতি, "ছি ছি ছি বিস্ময় চিহ্ন, বেহায়ারা আবার বলে কি, যে আমরা সাহেবদের মতন সভ্য হয়েছি, দাঁড়ি, হা আমার পোড়া কপাল, বিস্ময় চিহ্ন, মদ মাস খেয়ে ঢলাঢলি করলেই কি সভ্য হয়, জিজ্ঞাসা চিহ্ন ড্যাশ, একেই কি বলে সভ্যতা, জিজ্ঞাসা চিহ্ন।" উদ্ধৃতি শেষ। বুড়ো শালিকের ঘাড়েরও এক দুশ্চরিত্র ধর্মধ্বজী ব্রাহ্মণ ভক্তপ্রসাদের ভীমরতির কাহিনী 2 অঙ্কের ব্যঙ্গনাট্যে অনাবৃত। ভক্তপ্রসাদ এই নাটকের বুড়ো শালিক, যার লোভাতুর দৃষ্টি পীতাম্বর তেলির সদ্য বিয়ে হওয়া মেয়ে পঞ্চিকেও সকাতরে লেহন করে। প্রহসন শেষে কিভাবে ভক্তপ্রসাদের কুকর্ম ধরা পড়ে ও নাকাল হয়ে মান বাঁচাতে হানিফকে 200 টাকার খেসারত হিসেবে দিতে হয়, তাই দেখিয়ে মধুসূদন ভক্ত ব্রাহ্মণের ভণ্ডামি উন্মোচিত করেন। মধুসূদনের নাট্য বৈশিষ্ট্যগুলি এভাবেই ধরা পড়ে, যেমন: ক. মধুসূদনের নাটকে পাশ্চাত্য ও প্রাচ্য রীতির মেলবন্ধন ঘটিয়েছেন। খ. মধুসূদন তার প্রহসনে শহর কলকাতার কথ্য ভাষা, বিভিন্ন বৃত্তির মানুষের ভাষা, এমনকি স্ল্যাং SLANG চরিত্রর মুখে প্রযুক্তভাবে বসিয়েছেন। গ. সংস্কৃত নাটকের বিদূষক চরিত্রের মতো ধনদাস চরিত্রটি কৃষ্ণকুমারী নাটকে বিদূষক পরিচয় বহন করে। ঘ. সমাজের কুপ্রথার পাশাপাশি সমাজ দৃষ্টির সমগ্রতাও নাট্য মাধ্যমে তুলে ধরেছেন। পৃষ্ঠা 54। মধুসূদনের নাট্য আয়ু মাত্র 2 বছর। এই 2 বছরের মধ্যে এক অনভ্যস্ত শিল্পকলার প্রস্তুতিহীন অনুশীলনে যে পরিমাণ সফলতা লাভ করেছেন তা বিস্ময়কর।
সংস্কৃত ও পাশ্চাত্য আদর্শ এবং সমাজে দুর্নীতির কালো ছায়া এই দুই সমদাঁড়িপাল্লায় স্থান পেয়েছে। নাটক ও প্রহসনের দ্বন্দ্ব সংঘাতের ফলে ঘনীভূত নাট্যরসে নাটকীয় রসপুষ্টির জন্য ঘটনা বিন্যাস ও চরিত্র সৃষ্টি এবং মূল্যায়নে আধুনিক যুগের বাঙালির প্রাণ ধর্ম ও জীবন নিষ্ঠার পরিচয় সুস্পষ্ট পাওয়া যায়। মধুসূদনের এখানে কৃতিত্ব। প্রশ্ন: বাংলা ঐতিহাসিক নাট্য রচনায় গিরিশচন্দ্র ঘোষের কৃতিত্ব কতখানি তা সমাজ প্রেক্ষিতের তুলনায় আলোচনা করো। উত্তর: গিরিশচন্দ্রের নাট্য সাহিত্যের চর্চা বাংলা তথা ভারতবর্ষে জাতীয় চেতনার সদ্য জন্ম হওয়ার সময়। পরাধীন দেশের যন্ত্রণা তীব্র বোধ হলেও তখনও জাতি সংঘবদ্ধভাবে এই দাসত্বের শিকল ভাঙার প্রাণত্যাগী লড়াইয়ে মাতাল হয়ে ওঠেনি। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রমুখ সংগঠনের হাত ধরে তখন সবে ভারতের জাতীয় কংগ্রেস জন্ম নিচ্ছে, শৈশবে দ্বিধান্বিত পদক্ষেপ ফেলছে। এই সময় বসে ঐতিহাসিক নাটক লিখতে গিয়ে তাই স্বাভাবিকভাবেই গিরিশচন্দ্র বীর পূজার আশ্রয় নিয়েছেন। গোষ্ঠীতান্ত্রিক জীবনের শিভেলরি তার নাটকে জায়মান জাতীয়তাবাদের আভাস বহন করে এনেছে। গিরিশচন্দ্রের ঐতিহাসিক নাটকগুলি হল আনন্দরাহ 1881, চণ্ড 1890, কালাপাহাড় 1891, ভ্রান্তি 1902, সৎনাম 1904, সিরাজউদ্দৌলা 1906, মীর কাসিম 1906, ছত্রপতি শিবাজি 1907, অশোক 1910। রাজপুত ইতিহাসের কাহিনী অবলম্বন করে মধুসূদনের মতো গিরিশচন্দ্র লিখলেন আনন্দরাহ, রানা প্রতাপের মৃত্যু, মানসিংহকে হত্যা করতে আকবরের ষড়যন্ত্র ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে নাটকটি রচিত। চিতোরের সঙ্গে রাঠোর রাজবংশের বিবাহের কাহিনী নিয়ে রচিত চণ্ড। রামকৃষ্ণ পরমহংসদেবের সংস্পর্শে আসার পর গিরিশচন্দ্র রচনা করেন কালাপাহাড়, কারণ এই নাটকের চিন্তামণির উক্তির মাধ্যমে রামকৃষ্ণ কথামৃতেরই প্রভাব দেখা যায়। সমগ্র ঐতিহাসিক নাটকের মধ্যে গিরিশচন্দ্রের সিরাজউদ্দৌলা একসময় জনপ্রিয় হয়েছিল। দেশি বিদেশি ঐতিহাসিক তথ্য অনুসন্ধান করে আলীবর্দীর সময় থেকে সিরাজউদ্দৌলার শোচনীয় পরিণাম পর্যন্ত ঘটনাবলী যত্ন ও পরিশ্রমে নাটকে সন্নিবিষ্ট করেছেন তিনি। তার সিরাজ এক দেশপ্রেমিক উন্নত বীর। জন্মভূমির আসন্ন পরাধীনতার ভাগ্যলিপি পড়তে পেরেছিলেন তিনি। তাই গিরিশের সিরাজ স্বাধীন জাতির শেষ মহানায়ক যে বলতে পারে। পৃষ্ঠা 55 উদ্ধৃতি। শত্রু জ্ঞানে ফিরিঙ্গিরে করক পরিহার, বিদেশি ফিরিঙ্গি কভু নয় আপনার, স্বার্থপর চাহে মাত্র রাজ্য অধিকার, হও সবে যুদ্ধার্থে প্রস্তুত। উদ্ধৃতি শেষ। তবু সিরাজকে তিনি স্বাধীনতার লড়াইয়ে নামিয়েছেন। নাটকের চেয়ে স্বাদেশিকতা বড় হয়েছে এখানে, যুগ চেতনা প্রতিফলিত হয়েছে, লাঞ্ছিত দেশমাতার বেদনা ছুঁয়ে গেছে সকলকে। মীর কাসিম একটি ইতিহাস কেন্দ্রিক জাতীয়তাবোধে উদ্বুদ্ধ নাটক। স্বদেশী যুগের জাতীয়তাবোধ প্রচারের চেষ্টা সার্থক হলেও সিরাজউদ্দৌলা নাটকের মতো একমুখী ঘটনা ও সরল গতি চরিত্রের এই নাটকটি সাহিত্যকৃতি হিসাবে সার্থক হয়নি। ছত্রপতি শিবাজি নাটকটির রচনার ক্ষেত্রে নাট্যকার সত্যচরণ শাস্ত্রী ছত্রপতি শিবাজি থেকে উপকরণ গ্রহণ করেছিলেন। ভারতে ঐতিহাসিক ঐতিহ্যের ধর্মপ্রাণতা এবং নবজাগ্রত জাতীয়তাবোধের উন্মাদনা, এই দুক্ষেত্রেই এই নাটকের গুরুত্ব অসীম। সে যুগে জাতীয়তাবোধ ও আন্দোলন যে ধর্মাশ্রিত পথে চলেছিল তারও প্রমাণ মেলে শিবাজিকে ভবানীর বরপুত্র করে তোলার মধ্যে। শিবাজি বলেছেন, উদ্ধৃতি, ভবানীর কৃপায় সকলে জননী জন্মভূমি বৎসল অস্ত্রধারী সৈন্যের সম্মুখীন হতে প্রস্তুত। উদ্ধৃতি শেষ।
1905-এর বঙ্গভঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে রচিত সিরাজউদ্দৌলা, মীর কাসিম ও ছত্রপতি শিবাজি ঐতিহাসিক নাটক হলেও এই নাটক মানুষকে দেশাত্মবোধে উন্নীত করেছিল। এই জন্য সখারাম গণেশ দেউস্কর হিতবাদীতে লেখেন, উদ্ধৃতি, মহারাষ্ট্রীয়রা ছত্রপতি শিবাজীকে যেরূপ শ্রদ্ধার চক্ষে দর্শন করিয়া থাকেন, গিরিশবাবুর নাটকে তাহা বিন্দুমাত্র ক্ষুণ্ণ হয় নাই দেখিয়া আমরা আনন্দিত হইয়াছি। দাঁড়িয়ে উদ্ধৃতি শেষ। নাট্য সমালোচক হেমেন্দ্রনাথ দাশগুপ্তর মতে, বস্তুত স্বদেশী আন্দোলনের সময় বক্তৃতা যা করতে পারত না, সিরাজউদ্দৌলা ও মীর কাসিমের একবার মাত্র অভিনয় তা সম্ভব হতো। ভারতীয় নাট্যমঞ্চ, পৃষ্ঠা 190 থেকে 91। কিন্তু এই ত্রয়ী নাটক 1911 সালের 18 জানুয়ারির ইংরেজদের রোষে নিষিদ্ধ হয়ে যায়। ঐতিহাসিক নাটকগুলির মধ্যে গিরিশচন্দ্রের প্রতিভা সম্পূর্ণভাবে স্বতঃস্ফূর্তি লাভ করেনি। নাট্যকারের নিজের মনে উদ্বোধিত জাতীয়তাবোধের প্রতি সংশয় ছিল। নবকালের স্বাদেশিকতা রাজনৈতিক আন্দোলন কতটা সার্থক এবং জনকল্যাণমুখী সেই বিষয়ে সন্দিহান ছিলেন তিনি। পৃষ্ঠা 56। তাই বঙ্গভঙ্গের উত্তাল দিনেও তাঁর দৃষ্টি ছিল দরিদ্র, অশিক্ষিত, রুগ্ন ভারতের দিকে। কংগ্রেসি কনফারেন্স তাঁর কাছে বক্তৃতার খোরাক বলে মনে হয়েছিল। বোধ হয় সেই কারণে ঐতিহাসিক নাটকে তিনি কল্যাণকামী জয়ের স্বপ্ন দেখেছেন। যে কোনো রকম বিবাদ, বিদ্বেষ এবং হতশ্রী দুর্ভাগ্যকে পিছনে ফেলে জাতিকে সামনের দিকে তাকাবার পথ বলতে চেয়েছেন। এই দ্বন্দ্ব ক্লিষ্ট মনোভূমি নিয়ে লিখতে বসেছিলেন বলেই আত্মসমালোচনাও বেরিয়ে এসেছে। জাতীয় আন্দোলনের ভাবাবেগের দুর্বলতাও অনাবৃত হয়েছে। আবার মঞ্চ সফলতার দিকে বেশি নজর ছিল বলে সৃষ্টি প্রকরণের দিকে নজর কম ছিল তাঁর। তাই মীর কাসিম বা সিরাজউদ্দৌলা ট্র্যাজেডির পথে যাত্রা করে থেমে গেছে মেলোড্রামায়। দীর্ঘ বক্তৃতামূলক সংলাপ নাটকের গতিকে শ্লথ করেছে অকারণে। মৌলিক কল্পনার চেয়ে ইতিহাসের ঐতিহ্য ও সমসাময়িক ভাবাবেগকে গুরুত্ব দিয়েছেন তিনি। কুমুদবন্ধু সেনকে লিখেছেন, উদ্ধৃতি, আমার ইচ্ছা আমার বাংলার, ভারতের এমন কতকগুলি মহামানবের চরিত্র নিয়ে নাটক লিখি, যে নাটক পড়ে বা অভিনয় দেখে মানুষ সত্যকার দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। উদ্ধৃতি শেষ। গিরিশচন্দ্র, নাট্য ও সাহিত্য। তার ঐতিহাসিক নাটকগুলি এই লক্ষ্যে পৌঁছে গেছে। সমকালীন ইতিহাস তার সাক্ষী হয়ে আছে। প্রশ্ন, বাংলা পৌরাণিক নাটক এক ভিন্ন মাত্রা পেয়েছিল গিরিশচন্দ্রের নাট্য রচনার কর্মবৃত্তে। এই মতের সমর্থন বা অসমর্থন করে গিরিশচন্দ্রের পৌরাণিক নাটকগুলি আলোচনা করো। উত্তর, ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে বাংলাদেশে হিন্দু পুনরুত্থানবাদী ধর্মান্দোলন শুরু হয়েছিল, যার প্রাণ কেন্দ্রে ছিল রামকৃষ্ণদেব। রামকৃষ্ণচরণ পদ্মে নিবেদিত প্রাণ গিরিশচন্দ্র স্বভাবতই এই ভাবান্দোলন দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিলেন। সেই প্রভাবের ফলশ্রুতি তাঁর পৌরাণিক নাটকে স্পষ্ট হয়ে উঠেছে। খ্রিস্টান ধর্মের অধ্যুষিত পাশ্চাত্য সংস্কৃতির বিপক্ষে এই ধর্মান্দোলনই দেশীয় সত্তার পক্ষ থেকে চ্যালেঞ্জ রূপে দাঁড়িয়েছিল। জাতীয় জীবনকে আধ্যাত্মিকতার ভাবমণ্ডলে দীক্ষিত করতে চেয়েছিলেন। তাই সেদিনের নাট্য সংস্কৃতিতে এই নবজীবন চেতনার ও মননের সপ্ত সুর লেগেছিল। গিরিশচন্দ্র এই ভূমি থেকে আবাদ করে পৌরাণিক নাটকের সোনার ফসলগুলি সোনার তরীতে তুলে দিয়েছিলেন। গিরিশচন্দ্রের সার্থক পৌরাণিক নাটকগুলি হল রাসলীলা 1811, রাবণ বধ 1881, অভিমন্যু বধ 1881, পাণ্ডবের অজ্ঞাতবাস 1883, চৈতন্য লীলা 1884, পৃষ্ঠা 57, বুদ্ধদেব চরিত 1885, বিল্বমঙ্গল 1888, জনা 1893, পাণ্ডব গৌরব 1900 ইত্যাদি। গিরিশচন্দ্র তাঁর পৌরাণিক নাটকে বাঙালির নিজস্ব ধর্মবোধকেই রূপ দিয়েছেন। বাংলার প্রাচীন সাহিত্যে দেবতার সঙ্গে মানুষের যে একটি সহজ সম্পর্কের বর্ণনা পাওয়া যায়, গিরিশচন্দ্র তারই সূত্র ধরে তাঁর পৌরাণিক নাটকসমূহ রচনা করেছেন। কৃত্তিবাসের রাম লক্ষণ রাবণ বধ, কাশিরাম দাসের কুরুপাণ্ডব অভিমন্যু বধ, বৈষ্ণব কবির রাধাকৃষ্ণ, শাক্ত কবির চণ্ডী মনসা
দুবার এখানে ভুল ছাপা হয়েছে। কবিওয়ালার উমা মেনকা এরাই গিরিশচন্দ্রের পৌরাণিক নাটক সমূহের নায়ক নায়িকা। তাই গিরিশচন্দ্রের পুরাণ বাঙালি পুরাণ, সনাতন পুরাণ নয়। সনাতন হিন্দু ধর্ম অতিক্রম করে বাঙালির যে একটি নিজস্ব জাতীয় ধর্ম আছে, গিরিশচন্দ্র তারই উদ্গাতা ছিলেন। সেজন্য তার পৌরাণিক নাটক বাঙালির প্রাণরসে উজ্জ্বল। পৌরাণিক নাটকের মধ্যে জনা হলো শ্রেষ্ঠ। পুত্রের মৃত্যুতে উন্মাদিনী জনার চরিত্র, জনার শিব ভক্ত পুত্র প্রবীর, জনার স্বামী নীলোধ্বজ সবই পুরাণ আশ্রয়ী। 19 শতকের নবজাগরণে স্নাত সমাজ নারীকে অবলা রূপে আর গ্রহণ করেনি। তাই প্রাচীন ইতিহাস থেকে বীর্যবতী নারীদের চরিত্র পরিকল্পনা হতে লাগলো। তাই জনাতে জনা বলে ওঠে, সাহস করিয়া তুমি করো গিয়া রণ, অর্জুন নিধনে মোর শোক নিবারণ। এই প্রতিহিংসা ছবি শেক্সপিয়ারের রিচার্ড III নাটকের মার্গারেটের মধ্যেও দেখা যায়। পাণ্ডব গৌরব নাটকে উর্বশীর অভিশাপ মোচনের বিষয়টিও অন্তর্ভুক্ত। রামকৃষ্ণের দ্বারা প্রভাবিত হয়ে গিরিশচন্দ্র কৃষ্ণ ভক্তিকে অম্বিকা ভক্তিতে পরিণত করেছেন। ধর্মের পূজারী সুভদ্রা বলেছে, সর্বনাশে নাহি মম ভয়, চিন্তা পাছে ধর্ম ভঙ্গ হয়। রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবাদর্শে উদ্বুদ্ধ হয়েও গিরিশচন্দ্র এই নাটকে অন্ধ নিয়তি আর পুরস্কারের দ্বন্দ্বে, ভক্তি ভাবালুতা আর তেজস্বিতার সংগ্রামে প্রথমটিকেই গ্রহণ করেছেন। তুলনায় বিল্বমঙ্গল নাটকটি কম বেশি নাট্যদ্বন্দ্বে পূর্ণ। এখানেও শ্রীকৃষ্ণ আরাধ্য দেবতা, মূল রস ভক্তি। তবু ভক্তি সাধক বিল্বমঙ্গলের অন্তর্দ্বন্দ্ব নিঃসন্দেহে নাটকের প্রাণ সঞ্চার করেছে। চৈতন্যের ভক্তিময় জীবনের নাট্য রূপায়ণ চৈতন্য লীলার মধ্য দিয়ে প্রথম প্রকাশ পায়। পৃষ্ঠা 58। গিরিশচন্দ্রের যুগ ছিল আধ্যাত্মিকতায় অভিস্নাত জাতীয়তার যুগ। তবুও তার পুরাণ কেবল প্রাচীন ভারতের অন্ধ অনুসরণ করেননি। বাঙালি জীবন ধর্মের সে পুরাণের নতুন প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। একথা অনস্বীকার্য। তার পৌরাণিক নাটকগুলি দেবানুগ্রহ ও অদৃষ্টবাদকে প্রশ্রয় দিয়েছে। এই অভিযোগও ওঠে যথার্থ আত্মবিশ্বাস ও ব্যক্তি স্বাতন্ত্র্যকে বিসর্জন দিয়ে তার নাটকে নিয়তির কৃপা ভিক্ষার প্রতি মনোযোগ দেওয়া হয়েছে। রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবাবেগে উদ্বুদ্ধ হয়েও এই নব্য হিন্দু ধর্মের শক্তি ও তেজের দিকটিকে পৌরাণিক চরিত্রে যোগ করতে পারেননি তিনি। তবুও যুগের কণ্ঠস্বর শুনে তিনি শুনতে পেয়েছিলেন, বাঙালির প্রাণ ধর্মে যে ভক্তি আবেগ আছে তাকে খুঁজে পেতে কারোরই অসুবিধা হয়নি। মধু কবির অমিত্রাক্ষর পরিবর্তিত হয়ে গিরিশচন্দ্রের হাতে বাজল গৈরিশ ছন্দ। তারই পাশাপাশি গদ্য সংলাপ ও কথ্য বাচন যোগ করেছেন। নাটকে গান, নাচ প্রভৃতি উপকরণের সমাবেশ ঘটিয়ে দর্শকের মনোরঞ্জনের সচেতন চেষ্টা করে গেছেন। সেই লক্ষ্যে তিনি সফলও। পৌরাণিক নাটক ও ভক্তি ভাবাশ্রিত নাটক সাহিত্যের বিদগ্ধ আসরে স্থান না পেলেও আজও বাংলার শহরে গ্রামে লিখিত হয়, অভিনীত হয়। ঐতিহাসিকভাবে তাই একথা অবশ্য স্বীকার্য যে এই জনপ্রিয় ধারার গোমুখ গিরিশচন্দ্রই হয়তো এক নিঃশব্দ অদৃশ্য প্রেরণা। প্রশ্ন: বাংলা সামাজিক নাটকের ধারায় গিরিশচন্দ্রের অবদান কতখানি তা আলোচনা করো। উত্তর: 19বিংশ শতাব্দীর শেষ এবং বিংশ শতাব্দীর সূচনায় বাঙালির সামাজিক জীবনে এক রূপান্তরের অভিঘাত এসে পৌঁছেছিল। নব্য হিন্দু ধর্মের তীব্র আন্দোলনে একদিকে পুরনো ঐতিহ্যের প্রতি আকর্ষণ বেড়ে উঠেছিল, অন্যদিকে যুক্তিবাদ ও ব্যক্তি স্বাতন্ত্র্যবাদে নবদীক্ষিত মানুষ নতুন মুক্ত চিন্তার দাবি জানিয়েছিল। তারই সঙ্গে নাগরিক সংস্কৃতির আর্থিক ও সাংস্কৃতিক কৌলিন্য এবং অভিজাত জীবনের নৈতিক অধঃপতন বাঙালিদের সামনে এক জীবন জিজ্ঞাসা উপস্থিত করেছিল। বহু বিবাহ তখন অসঙ্গত, বিধবা বিবাহ আইনসিদ্ধ অথচ অপ্রচলিত, পণ প্রথা বহুল প্রচলিত।
গ্রামাঞ্চলে বিদ্যাশিক্ষার অভাব ও কুসংস্কারের রাজত্ব। এই দারুণ দুর্দিনে রাঁচি গিরিশচন্দ্র সামাজিক নাটক রচনা করতে বসেন। গিরিশচন্দ্রের উল্লেখযোগ্য সামাজিক নাটকগুলি হল প্রফুল্ল 1889, হারানিধি 1890, মায়াবসান 1897, বলিদান 1905, শাস্তি কি শান্তি 1907 ইত্যাদি। গিরিশচন্দ্রের সবচেয়ে সফল সামাজিক নাটক প্রফুল্ল। যৌথ পরিবারের পরিশ্রমী কর্তা যোগেশ কেমন করে অত্যন্ত সম্পন্ন অবস্থা থেকে এক ব্যাংক ফেলের ঘটনাকে কেন্দ্র করে চূড়ান্ত অসহায়তা ও হতাশায় ডুবে গিয়ে হারিয়ে গেল, পৃষ্ঠা 59। ভেঙে গেল তার পারিবারিক জীবন, তারই মর্মান্তিক কাহিনী এ নাটকের মুখ্য বিষয়। রমেশ চরিত্রের কপটতা, সুরেশের চৌর্যবৃত্তি, অসহায়তার মধ্যেও অত্যধিক মদ খাওয়ার মধ্য দিয়ে যোগেশের বিচার বিলুপ্তি এ নাটকের বহুমুখী গতি রচনা করেছে। নাটকের শেষে সংসারকে বাঁচানোর জন্য স্বামীর হাতে প্রফুল্লর আত্মত্যাগ গভীর বেদনার জবনিকা টেনে আনে। যোগেশের সাজানো বাগান শুকিয়ে যাওয়ার মর্মন্তুদ হাহাকারে নাটকের পরিসমাপ্তি। হারানিধি নাটকটি মিলনান্তক। বাল্যবন্ধু ধনী ও দুশ্চরিত্র মোহিনীমোহনের বিশ্বাসঘাতকতায় কলকাতার মধ্যবিত্ত গৃহস্থ হরিশ কিভাবে বিপন্ন হয়ে পড়ে, অবশেষে অনুতপ্ত সেই বন্ধুর সঙ্গে পুনর্মিলিত হয়, তার কাহিনী ব্যক্ত হয়েছে। মায়াবসান ও বাঙালির পারিবারিক জীবন অবলম্বনে রচিত বিয়োগান্ত নাটক। বলিদান গিরিশচন্দ্রের সবচেয়ে সফল সমস্যা চিহ্নিত সামাজিক নাটক। পণ প্রথার বিষময় পরিণতি এ নাটকের বিষয়বস্তু। মধ্যবিত্ত চাকুরিজীবী করুণাময় বসু কিরণময়ী, হিরণময়ী ও জ্যোতির্ময়ী এই তিন কন্যার বিবাহে সর্বশান্ত হয়েছেন। এদিকে কন্যাও সুখ পায়নি। তদানীন্তন অর্থ সামাজিক পরিপ্রেক্ষিতে বাঙালির ঘরের কন্যা সন্তানের চূড়ান্ত বেদনাময় পরিণতি প্রকাশ পেয়েছে ঘনশ্যামের উক্তিতে। উদ্ধৃতি: আমরা পুত্রের শুভ বিবাহে কন্যার পিতাকে পীড়ন করতে পরাণমুখ হই না। দাঁড়ি পবিত্র উদ্বাহ আমাদের সমাজে এক অদ্ভুত কীর্তি জগতে এক নতুন রহস্য। পবিত্র উদ্বাহ আমাদের সমাজে এক অদ্ভুত কীর্তি জগতে এক নূতন রহস্য। বাংলায় কন্যা সম্প্রদান নয়, বলিদান। দাঁড়িয়ে উদ্ধৃতি শেষ। বিধবা সম্বন্ধে ঋষিদের যেরূপ ব্যবস্থা তার শাস্তি কি শান্তি বোঝাতে গিয়ে গিরিশচন্দ্র রচনা করেন পূর্ণাঙ্গ সামাজিক নাটক শাস্তি কি শান্তি। এটিও বলিদানের মতো উদ্দেশ্য প্রধান নাটক। গিরিশচন্দ্রের ভাবুকতাকে জোর দিয়েছেন বলে নাটকে বাস্তবতা আনার চেষ্টা করেও অনেক ক্ষেত্রেই তার জীবনের যথাযথ চিত্র হয়ে ওঠেনি বা পছন্দও করতেন না বাস্তবের নর্দমা ঘাটাকে। কিন্তু তবু তার বিরুদ্ধে এরকম অভিযোগ সমীচীন নয় যে পরিবর্তমান যুগের দাবি তিনি মানেননি। মননের দিক থেকেও আধুনিক হয়ে উঠেছিলেন। সমকালীন সমাজের নানা অসঙ্গতিকে নাটকের মধ্য দিয়ে ব্যঙ্গ করার কোনো কসুর ছিল না তার। পিছনের দিক থেকে হাঁটতে শুরু করেছিলেন তিনি, সামনের দিকেই ছিল তার গতিমুখ, শুধু কালের তুলনায় কিছুটা শ্লথ। তাই পণ প্রথার বিরুদ্ধে বিদ্রোহ করেও নারীর জন্য অসহায়তাকে প্রকাশ করত। নারী প্রগতির যে ধ্বজা ইতিমধ্যেই রবীন্দ্র সাহিত্যে উল্লাসে উড়েছিল, তিনি নিজের সাহিত্যে সেই সংবেদন ধরতে পারেননি। নাট্য সংস্কৃতির বিষয় প্রকরণে বৈচিত্র্যে, অভিনবত্বে বা কুশলতা সৃষ্টির জন্য পরিশ্রমের চেয়ে পছন্দ করেছেন সাধারণ মানুষের মানসিকতা ও রুচিকে। পৃষ্ঠা 60। শিল্পমূল্য তাতে বিঘ্নিত হয়েছে, কিন্তু নাট্য সংস্কৃতি আভিজাতিক বেষ্টনী থেকে মুক্ত হয়ে গণকৃষ্টির প্রাণ মনে দাঁড়িয়েছে। সেদিক থেকে গিরিশচন্দ্র বাংলা নাটকের ক্ষেত্রে মাইলস্টোন। MILESTONE। প্রশ্ন: আধুনিক গণনাট্য আন্দোলনে বিজন ভট্টাচার্যের অবদান আলোচনা করো। উত্তর: বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে বিজন ভট্টাচার্য একটি বিশিষ্ট নাম। বাংলা নাটকের প্রচলন ধারায় তাঁর আবির্ভাব ছিল অভিনব।
নতুন, হ্যাঁ, সদর্থেই তিনি নতুন ও অভিনব নাট্যশিল্পী। বাংলা নাট্যজগৎ যখন ঐতিহাসিক, পৌরাণিক, পারিবারিক, সামাজিক নাটকের ঘূর্ণাবর্তে কেবলই ঘুরপাক্ষে পারিপার্শ্বিক জগৎকে আবিল করে তুলেছিল, ঠিক সেই সময়ে এক ঝলক মুক্তির হাওয়া নিয়ে নাট্যজগতে প্রবেশ করেছিলেন বিজন ভট্টাচার্য। বাংলা নাটকের প্রচলিত ধারায় তাঁর আবির্ভাব ছিল স্বতন্ত্র। এই স্বাতন্ত্র্য এসেছে দুটি দিক থেকে: ক, নাট্য রচনার বিষয়গত দিক থেকে; খ, নাট্য রচনার প্রকরণগত দিক থেকে। তিনি পূর্ববর্তী ও সমসাময়িক নাট্যকারদের সৃজিত নির্দিষ্ট রূপ মেজাজকে পাল্টে দিয়ে তার নাট্য বৈতরণীকে অন্য খাতে প্রবাহিত করেছিলেন। তার রচিত নাটকগুলি হল: এক, একাঙ্ক নাটক, আগুন 1943, জবানবন্দি 1943, মরা চাঁদ 1946, কলঙ্ক 1950, জননেতা 1950, সাগ্নিক 1968, লাশ ঘুইরা যাউক 1970, চুল্লি 1972, হাঁসখালির হাঁস 1979। দুই, পূর্ণাঙ্গ নাটক, নবান্ন 1944, অবরোধ 1946, যতুগৃহ 1951, গোত্রান্তর 1956, মাস্টার মশাই 1961, দেবী গর্জন 1966, গর্ভবতী জননী 1969, আজ বসন্ত 1970, সোনার বাংলা 1971 ইত্যাদি। তিন, গণনাট্য, নবান্ন 1944, আগুন 1943, জবানবন্দি 1943। চার, গীতিনাট্য, জীবন কন্যা 1947। পাঁচ, রূপক নাটক, স্বর্ণকুম্ভ 1970। দ্বিতীয় বিশ্বযুদ্ধের চরম প্রভাবে জনজীবনে যে প্রবল উচ্ছৃঙ্খলতা ও চরম বিপর্যয় দেখা দিয়েছিল, তাকে কেন্দ্র করে বিজন ভট্টাচার্য তার নাটকে এক বাস্তব চিত্র অঙ্কন করেছেন। তার নাটকগুলিতে তার নাট্য প্রতিভার যে বৈশিষ্ট্যগুলি আমাদের দৃষ্টিগোচর হয় তা হল: এক, তিনি তৎকালে প্রচলিত রোমান্টিকতার বিপ্রতীপে এক প্রখর ও তীক্ষ্ণ বাস্তবতার দৃষ্টিভঙ্গি গ্রহণ করে বাংলা নাটককে নতুন দিশার সন্ধান দেখিয়েছিলেন। পৃষ্ঠা 61। দুই, তার নাট্য প্রতিভার একটি অন্যতম বৈশিষ্ট্য হল মহাকাব্যপম বিস্তার। যুগের আর্থসামাজিক রাজনৈতিক উত্থান পতনের কাহিনীকে তিনি মহাকাব্যিক রীতিতে গ্রথিত করেছেন। তিন, প্রচলিত নাট্যরীতির ব্যতিক্রম ঘটিয়ে তার নাটকের নায়ক হয়েছে কৃষক শ্রমিক মানুষের প্রতিভূ চরিত্র। চার, তার নাটকে অত্যাচারিত মানুষের পরাভবের পিছনে নিয়তির অদৃশ্য লীলার বদলে জাগ্রত মানুষের উত্থান ও বাস্তব সংস্পর্শ বড় কথা হয়েছে। পাঁচ, তিনি বিশেষ দ্বন্দ্বমূলক বস্তুবাদী জীবনদর্শের আলোক অর্থ নিয়ন্ত্রিত সামাজিক দৃষ্টিকোণের প্রেক্ষিতে মানব জীবনকে বিশ্লেষণ করেছেন। সদর্থে বাংলা নাটক ও বঙ্গ রঙ্গমঞ্চের ইতিহাসে বিজনের নাটকগুলি পেশাদারী রঙ্গমঞ্চের ধারা থেকে সরে এসে অভিনব নাট্যধারার সূচনা করে। বিজন ভট্টাচার্যের প্রথম নাটক আগুন নকশাধর্মী। খাদ্য সংকটের প্রাক্কালে খাদ্যের সমবন্টন কামনায় এই নাটকের মূল উপজীব্য। একটি দরিদ্র কৃষক পরিবারের কাহিনী অবলম্বনে তিনি জবানবন্দি নাটকটি রচনা করেন। বাংলা নাট্য জগতে আলোড়ন সৃষ্টিকারী নবান্ন নাটকটি নবনাট্য ও গণনাট্য আন্দোলনের দিক নির্দেশক নাটক। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, অগস্ট আন্দোলন ও মন্বন্তরের প্রবল চাপে বাংলার জনজীবনে যে বিপদ নেমে এসেছিল, নবান্ন নাটকে তার প্রতিচ্ছবি আছে। এই নাটকের প্রধান সমাদদার কুঞ্জ, নিরঞ্জন, রাধিকা, হারুদত্ত প্রমুখ চরিত্র নাট্য উদ্দেশ্যের পরিপূরক হিসেবে শিল্পোত্তীর্ণতা লাভ করেছে। এই নাটকে এক, প্রথমে দুর্গতি বিপর্যস্ততার চিত্র আছে। দুই, নাট্য শেষে সেই দুর্গতিকে কাটিয়ে প্রতিরোধের শপথবাণী ঘোষিত হয়েছে। 1946 খ্রিস্টাব্দে রচিত মরা চাঁদ নাটকে দক্ষিণ 24 পরগনার এক অন্ধ গায়ক টগর অধিকারীর জীবন সংগ্রাম স্থান পেয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে বাংলা শ্রমিকদের দুরবস্থা, মালিক পক্ষের শ্রমিক এবং প্রতিবাদী শ্রমিক শ্রেণীর আন্দোলন অবলম্বনে লেখা হয় অঙ্ক বিশিষ্ট একটি উল্লেখযোগ্য নাটক অবরোধ। বাঁকুড়া জেলার সাঁওতালদের জীবনে সুখ দুঃখ বেদনা আশা নিরাশাকে কেন্দ্র করে তিনি রচনা করেছেন কলঙ্ক। বীরভূমের আদিবাসী সাঁওতাল চাষিদের কৃষক আন্দোলনের ভিত্তিতে রচিত নাটক দেবী গর্জন। 1970 সালের পর থেকে বিজন ভট্টাচার্যের মানসিকতায় ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়। এই সময় তিনি কবচ কুণ্ডল নামে একটি নতুন নাট্যদল গঠন করেন। এই পর্বে নাট্যসিদ্ধির মর্মমূলে রসসঞ্চার করেছে পৃষ্ঠা 62। 1. মার্ক্সীয় দর্শনকে নাট্যক্ষেত্রে গ্রহণ। 2. লোকায়িত ধর্ম ও প্রিন্টিং মিস্টেক লোকায়ত ধর্ম ও জীবন দর্শনের 2 লোকায়ত ধর্ম ও জীবন দর্শনের সম্প্রীতিকরণ। 3. অনেক ক্ষেত্রে মার্ক্সীয় দর্শনের সঙ্গে লোকায়ত দর্শনকে মিশ্রিত করার প্রবণতা। এই পর্বের উল্লেখযোগ্য নাটকগুলির মধ্যে প্রতিনিধি স্থানীয় দুটি নাটক হল মাটি কাটা জন্মজুড়ে জীবন সংগ্রামের অবলম্বনে রচিত হাঁসখালির হাঁস এবং 70 দশকের নকশাল আন্দোলনকে কেন্দ্র করে রচিত চলো সাগরে। বিষয় বৈচিত্র্যে ও প্রকরণগত অভিনবত্বে বাংলা নাটকে বিজন ভট্টাচার্য এইভাবে কালোত্তীর্ণ শিল্প রসময়তা দান করেছেন। পরবর্তী পৃষ্ঠা 63 ছোট গল্প।